হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট বিষয়গুলো নিয়ে। আর এই অ্যাকাউন্টিং এর যে ডেবিট ক্রেডিট ইস্যুটা আছে সেটা কিন্তু অ্যাকাউন্টিং এর ব্যাকবোন। আমরা যদি চিন্তা করি যে একটা ট্রানজেকশন হচ্ছে, প্রত্যেকটা ট্রানজেকশনে কিন্তু ডুয়েল আসপেক্ট আছে। মূলত সবকিছু যখন হিসাব রাখা হয় তখন এটা নিখুঁতভাবে ডেবিট ক্রেডিটটা বলে দেয় আপনাকে কোন অপশনটুকু কোন অপশনে নেবেন বা কোন সাইডে যাবেন। সো এখানেই শুরু হয় হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এর একটা মেন স্টেজ বা ফার্স্ট স্টেপ, যে ডেবিট ক্রেডিটটা আসলে কি। এই অ্যাকাউন্টিং এর ভাষায় ডেবিট হলো লেফট সাইড এবং ক্রেডিট হলো রাইট সাইড, এবং প্রতিটি লেনদেনেরই প্রভাবিত হয় এই ডেবিট ক্রেডিটের মাধ্যমে। এবং এইটা হলো ডবল এন্ট্রি সিস্টেম। মূলত আমরা প্রথম যে সেশনে জেনেছিলাম যে ডবল এন্ট্রি সিস্টেম এর জিস্ট সম্বন্ধে, বাট এইটাই হলো মূলত ডেবিট এবং ক্রেডিট যেটা হয় সেটাই মূলত ডবল অ্যাকাউন্টিং সিস্টেম যেটাকে আমরা বলি। তারপরে খেয়াল করে দেখেন হোয়াট ইজ অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্ট, প্রত্যেকটা কোম্পানি আর্থিক সাজানোর জন্য যে রেকর্ডগুলো করা হয় সেটাকে বলা হয় অ্যাকাউন্ট। এবং সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট নামে আমরা বিষয়টা বারবারই শুনি। সেই চার্ট অফ অ্যাকাউন্টটা হলো হেড অফ অ্যাকাউন্টসের প্রত্যেকটা একটা কনসোলিডেটেড ইস্যু থাকে। অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার ইকুইটি, রিটেন আর্নিং বা রেভিনিউ, ইনকাম, এক্সপেন্ডিচার, গেইন, লসেস, এই বিষয়গুলো যে ব্রাঞ্চগুলো ক্রিয়েট হয় সেটাই আসলে চার্ট অফ অ্যাকাউন্টে কনসোলিডেট ভাবে করে দেওয়া হয়। এবং এর প্রত্যেকটা অংশে কিন্তু ডেবিট এবং ক্রেডিট রুলস অনুযায়ী এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে এগুলো সাজাতে হয়। সো আমরা যদি বলি যে গোল্ডেন রুলটা তাহলে ডবল এন্ট্রি সিস্টেমের কি, এভরি ট্রানজ্যাকশন হ্যাজ যা টু সাইড, নাম্বার ওয়ান ডেবিট, নাম্বার টু ক্রেডিট। অর্থাৎ আমি যদি গোল্ডেন রুলটাকে বলি যে ডবল এন্ট্রি সিস্টেমের গোল্ডেন রুলটাই দাঁড়াবে মূলত ডেবিট ইকুয়াল টু ক্রেডিট। উদাহরণস্বরূপ বলি যে আপনার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা কোম্পানি থেকে 1000 টাকা ধার নেন, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ক্যাশ হবে ডেবিট, আবার লোন অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। আবার যদি আপনি কোম্পানি কোনো 500 টাকা পণ্য কিনেন তাহলে কি হবে? সেই যে সাপ্লায়ার অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা মূলত হয়ে যাবে ডেবিট, এবং আপনি যে টাকা দিলেন সেটা হয়ে যাবে ক্রেডিট। এই যে বিষয়গুলো থাকে। আবার আপনি দেখেন কোম্পানি বাড়ি ভাড়া নিয়েছেন, তাহলে রেন্টাল এক্সপেন্স ডেবিট। আবার আপনি ক্যাশে টাকা চলে যাচ্ছে বা ব্যাংকের মাধ্যমে চেকে দিচ্ছেন, সেটা হয়ে যাবে ক্রেডিট। এইভাবে প্রত্যেকটা লেনদেনে ব্যালেন্স টু টোটাল ডেবিট ইকুয়াল টু টোটাল ক্রেডিট হতেই হবে। তারপরে যে আমরা অংশটুকু জানবো যে কিভাবে আমরা এই জায়গাগুলোতে আরো ফ্লোরিশ করতে পারি। খেয়াল করুন, একটা মেমোরি ট্রিক্স আপনাদেরকে বলি। সে ডিল, DEAL, ডিল, এটা মনে রাখার সহজ উপায়। সো ডিল ইনক্রিজ উইথ ডেবিট, লাইক দ্যাট ডিভিডেন্ড, এক্সপেন্সেস, অ্যাসেট এবং লসেস, এটা হলো ডিল। আবার গার্লস, GIRLS, গার্লস ইনক্রিজ উইথ দ্য ক্রেডিট, অর্থাৎ গেইন, ইনকাম, তারপরে রেভিনিউ, লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি। সো অ্যাসেট যেমন বাড়লে ডেবিট হবে, আবার লায়াবিলিটি বাড়লে কিন্তু ক্রেডিট হবে। বি কেয়ারফুলি। সো আমরা এই যে মেমোরি অফ ট্রিক্স যেটা আমরা মনে রাখার জন্যই ডিল এবং হলো গার্লসের কথা বললাম, সেটাও কিন্তু ইজিলি আমাদের মনে রাখা যায়। আচ্ছা, আপনাকে ধরেন একটা কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট লোন পরিশোধ করছেন 300 টাকা বা 100 টাকা, তাহলে এখানে লোন অ্যাকাউন্ট ডেবিট এবং ইন্টারেস্ট এক্সপেন্স বা ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। এটা ইন্টারেস্টও হতে পারে, ইন্টারেস্ট যদি থাকে সেটাও ইন্টারেস্ট হয়ে যাবে এখানে ডেবিট। তাহলে ইন্টারেস্ট যেহেতু ইম্পোজ করেছে, সে ফর এক্সাম্পল আপনি লোন প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্ট করেছেন 250 টাকা, আর 50 টাকা ইন্টারেস্ট, তাহলে 300 টাকা আপনি ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে 300 টাকা পরিশোধ করেছেন। তাহলে ব্যাংক লোন এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট দুটো মিলে হয়ে যাবে ডেবিট, এবং ক্যাশ যে আপনার এখান থেকে চলে যাচ্ছে সেটা হয়ে যাবে ক্রেডিট। এই লেনদেন অ্যাকাউন্টটি প্রভাবিত করে অলওয়েজ ব্যালেন্স ঠিক রেখে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হতেই হবে। তারপরে অংশটুকু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো জার্নাল এন্ট্রি, দ্য রেকর্ড অফ দ্য এভরি মুভ, এভরি মুভমেন্ট, এভরি ইভেন্ট, এবং প্রতিটি লেনদেনেরই একটা জার্নাল এন্ট্রি লেখা হয়। এবং হিসাব বিজ্ঞানে এটাই হলো গল্পের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা থেকে লিখে দেয়। যেমন একটা তারিখ লিখতে হয়, একটা অ্যাকাউন্টের নাম লিখতে হয়, আবার দেখা হলো ডেবিট ক্রেডিটের অ্যামাউন্ট স্পষ্টভাবে লিখতে হয়। তাহলে এখানে খেয়াল করে দেখুন প্রত্যেকটা সিগমেন্টেশনে কিন্তু একটা করে গল্প অ্যাটাচমেন্ট আছে। সো আমরা যদি বলি যে এই জায়গাগুলোতে কিন্তু একটা ব্যালেন্সের গেম হয়। সো ব্যালেন্সটা কি? নর্মাল বিজনেসের ক্ষেত্রে অ্যাসেট, এক্সপেন্সেস বা লোন নর্মালি হবে ডেবিট ব্যালেন্স, অর্থাৎ আমরা বলি এটাকে ডেবিট ব্যালেন্স, যে ডেবিটটুকু থাকে। আবার লায়াবিলিটিস, রেভিনিউ বা গেনের ক্ষেত্রে আমরা নর্মালি বলি দিস এ ক্রেডিট ব্যালেন্স।
দ্যাট রেন্ট যদি এক্সপেন্স হয় তাহলে ডেবিট ব্যালেন্স, আর সেল যদি রেভিনিউ হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স, ক্যাশ যদি আপনার এখানে আসে তাহলে ডেবিট ব্যালেন্স, আবার যদি অ্যাকাউন্ট পেয়েবল যদি কোনো ভেন্ডরের মাধ্যমে আপনি মাল নিয়েছেন সেটা হয়ে যাবে ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স অলওয়েজ ডিপেন্ড অন হুইচ বিজনেস সাইড ইনক্রিজ, অর্থাৎ আপনি ব্যালেন্স আপস অ্যান্ড ডাউন করবে যে কোন সাইডটা ইনক্রিজ হচ্ছে কোন সাইডটা আসলে কমে যাচ্ছে, এইগুলোই আপনাকে আলটিমেটলি ব্যালেন্সে কনফিগারেশন করে দেয়। পার্মানেন্ট ভার্সেস কিছু টেম্পোরারি অ্যাকাউন্টের কথা আমরা বলবো। পার্মানেন্ট অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্ট, যেমন অ্যাসেট, লায়াবিলিটিস এবং হলো ইকুইটি, এগুলো বছর শেষে কিন্তু বন্ধ হয় না, কন্টিনিউশন থাকে, এগুলো হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট। এদের ব্যালেন্স পরবর্তী বছর পর্যন্ত চলমান থাকে, চলতেই থাকে যদি বিজনেস কন্টিনিউশন থাকে তাহলে। আবার টেম্পোরারি অ্যাকাউন্ট হলো যেটা আসলে মাস গেলে বা বছর গেলে বা ফিসক্যাল ইয়ার হলে এটা ক্লোজ হয়ে যায়, যেমন রেভিনিউ, এক্সপেন্সেস, ড্রয়িং, ইনকাম সামারি, এই বছর শেষে কিন্তু এগুলো ক্লোজ হয়ে যায়, অর্থাৎ রিটেইন আর্নিং এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যায় এই ব্যালেন্সগুলো যোগ বিয়োগ করার ফলে। পার্মানেন্ট ভার্সেস যদি টেম্পোরারি অ্যাকাউন্ট বলি তাহলে সমস্ত অ্যাসেট বা লায়াবিলিটিজ এই বিষয়গুলোই কিন্তু আসলে আলটিমেটলি কন্টিনিউশন হয়, এবং যেগুলো রেভিনিউ ইনকাম আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু আলটিমেটলি ক্লোজ হয়ে যায় মাস শেষে, বছর শেষে বা ফিসক্যাল ইয়ার শেষে। আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে পারি যে আমরা সব সময় ব্যাংক স্টেটমেন্টে দেখি যে ব্যাংকে ডেবিট মানেই হলো খরচ হয়ে গেছে, আবার ক্রেডিট মানেই হলো আলটিমেটলি আপনার ব্যালেন্স বেড়ে গেছে। কিন্তু আপনি চিন্তা করে বলেন যে তাহলে তো ডেবিট ক্রেডিট রং ইস্যুজ। নো, তারা তাদের পার্সপেক্টিভ থেকে ঠিক আছে। ব্যাংক যখন স্টেটমেন্ট তৈরি করে তখন আলটিমেট তাদের পার্সপেক্টিভে যখন আপনার কাছে টাকা পায় তখন লায়াবিলিটিস তাদের বাড়ে, দ্যাট ইজ মিন তারা ক্রেডিট করে আপনার অ্যাকাউন্টকে। আবার যখন আপনাকে টাকা দিয়ে দেয় দ্যাট ইজ মিন তাদের লায়াবিলিটিস কিন্তু কমে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি তাদেরকে ডেবিট করে। খেয়াল করে দেখছেন যে এই জায়গাগুলোতে ব্যাংকের পার্সপেক্টিভে ডেবিট ক্রেডিটও ঠিক আছে, কিন্তু আপনি আপনার পার্সপেক্টিভ চিন্তা করলে যে আপনি এখানে টাকা দিচ্ছেন এবং টাকা নিচ্ছেন। আমরা যদি একটু রিক্যাপ করি যে ডেবিট ক্রেডিটের ইস্যুগুলো কিভাবে ক্যালকুলেশন হয়, কিভাবে ব্যালেন্সিং হয়, যে এই জিনিসগুলো, তবে ডেবিট ইকুয়াল লেফট, ক্রেডিট ইকুয়াল রাইট। প্রতিটি লেনদেনের অন্তত দুইটি অ্যাকাউন্টে অবশ্যই প্রভাব ফেলতে হবে। টোটাল ডেবিট ইকুয়াল টু টোটাল ক্রেডিট। যদি ক্যাশ রিসিভ করি তাহলে ডেবিট হবে ক্যাশ ব্যালেন্স, ক্যাশ যদি পেড করি তাহলে ক্রেডিট হবে ক্যাশ ব্যালেন্স। আবার অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে ব্যালেন্স, আবার যদি লায়াবিলিটি রেভিনিউ ইনক্রিজ করে তাহলে ইনক্রিজ করবে। ইন শর্ট, ডেবিট হট কাম ইন আর ক্রেডিট হট গোজ ইন। আমরা যদি এভরি নাম্বারকে স্টোরি টেলিং এর মতো করি বা টেল দ্য স্টোরি বলি, এভরি স্টোরি স্টে দ্য ব্যালেন্স অ্যান্ড হোয়েন ইউ নো ইউর ডেবিট অ্যান্ড ক্রেডিট। হিসেব বিজ্ঞানে বা অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট দুটাই কিন্তু পার্সপেক্টিভলি ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সির দুইটা পিলার। সো যদি আপনি জানেন কোন অ্যাকাউন্ট ডেবিট হবে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে তাহলে আপনার ব্যবসা প্রতিটি সংখ্যায় একটা কথা বলবে, হোয়ার ইন দ্য ব্যালেন্স। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।